সম্মান নিয়ে টানাটানি হবে এমন মেয়েকে বিয়ে করালে মেয়ের অভাব পড়েনি। যে মেয়ে বাবা মারে না জানায় অন্যের ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করে, সে মেয়ে স্বামী সংসার ফালাইয়া পরপুরুষের সঙ্গে চলে যেতে দ্বিতীয়বার ভাববে না। বিভা চট করে বারান্দা থেকে সরে গেল। ছিছি, কি একটা লজ্জা! কেউ যদি হঠাৎ উপরে দেখতো সায়েমের মা যা বলছে তা নিয়ে বিভা খুব একটা মাথা ঘামালো না। সব মাই তার ছেলের মঙ্গল চায়, ছেলের মঙ্গলের জন্য বিবাহকে ঘরের বউ করাতে রাজি হবে না। সায়েমের মায়ের এমন হুট করে এমন আচরণে বিরক্ত হয়ে গেল। তারপর সে গাড়িতে উঠে বসলো। সবাই চলে গেল। তারা যাওয়ার পর বিভার বাবা মশিউর রহমান এলেন বাড়িতে। খানিকটা জিরিয়ে নিয়ে বসতেই বিভার মা বিভার ব্যাপারে বললেন তার স্বামীকে। মশিউর সাহেব অবাক হয়ে চেয়ে আছেন। এখন যেন তার রাগ 4 গুণ বেড়ে গেছে। এত কিছু ঘটে যাওয়ার পরেও তিনি সতর্ক না হয়ে আবার আরেক কাণ্ড করছেন। মশিউর সাহেব বলে উঠলেন, তোমার যা মন চায় তাই করো, সারা জীবন যা ভেবেছ তাই করেছ, এখনও তাই করবে, আমাকে বলার কি আছে? মশিউর সাহেব উত্তরে কিছুটা মন খারাপ হয়ে গেল বিভার মায়ের। এনজিওর কাজে অভিজাত এলাকা ছেড়ে বিভাকে যেতে হচ্ছে, অনেক বস্তি প্রত্যন্ত গ্রাম। বিভা যখন এই গ্রামে তার দলবল নিয়ে আসে তখনই তার মনে পড়ে যায় আগের মুহূর্তের কথা। নিজেকে বহু কষ্টে দমিয়ে রেখে হাসি মুখে সবার সঙ্গে কথা বলে। সবাই খুব মিশুক। আরও ভালো যে বিভা ভুলেই যায় তার সব কষ্টকে। কয়েক সপ্তাহ পর বিভাকে উঁচু নিচু পাহাড় বেয়ে চলতে হয়। চলতে হয় কাদামাখা মেঠো পথ ধরে। কখনো বা যেতে হয় নৌকায় চড়ে এদিক সেদিক। এভাবে চলতে গিয়ে পুরনো অনেক স্মৃতি তার মনে পড়ে যায়, আবার ভুলেও যায়। বিভা রংপুরে একটা প্রত্যন্ত গ্রামে এসেছে। সেখানে তার এনজিও থেকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিছু উপহার সামগ্রী ও খাবার আনার ব্যবস্থা করেছে। বিভাদের দলের প্রায় 10 জন আছে। এদের মধ্যে অনেকেই বিভার থেকে বড়, কয়েকজন খুব ছোট। বিভা তাদের সঙ্গে হেসে খেলে কথা বলে। অনেকে মানুষের সঙ্গে বিভার চলতে হয়। কত গরিব অসহায় মানুষ তার আশেপাশে আছে সে বুঝতেই পারত না যদি সবুজ তার জীবনে না আসতো। বাবার বাড়িতে রাজকন্যার মতো বেড়ে ওঠা বিভা সবুজের ঘরে পা দিতেই বুঝছিল মধ্যবিত্ত পরিবারের জ্বালা। এখন সেই অসহায় মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে তাদের দুঃখের বাণী শুনতে শুনতে আরও বুঝতে পারলো জীবনটা সবার জন্য সুখের নয়। প্রত্যেকটা মানুষের জীবনের সুখ আর দুঃখের মিশ্রণ। বিভাদের এনজিওর পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, যেখানে খেলছে বাচ্চারা। বিভার পাশে এনজিও থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডক্টর আরাফত রহমান ফাইয়াজ, যিনি এই এলাকার নামকরা একজন ব্যক্তিত্ব। ডক্টর ফাইয়াজ এই গ্রামের ছেলে। ঢাকায় বসবাস করলে ফাইয়াজের গ্রামে কয়েকদিন বাদে বাদে এসে ঘুরে যায় আর মাঝে মাঝে স্কুল কলেজের তদারকি করে। ডক্টর ফাইয়াজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারক হিসেবে খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দিচ্ছেন। ডক্টর ফাইয়াজের পিছনে বিভা বাচ্চাদের পুরস্কার একে একে তুলে দিচ্ছেন। ফাইয়াজের পুরস্কার বিতরণ করে বসে পড়ল নিজের স্থানে। বিভাও কিছু বলল না। এর মধ্যে সবাই যে যার মতো বসে পড়ল, কারণ বাচ্চাদের মধ্যে অনেকে নাচ করবে। বিভার মধ্য থেকে একজন সিনিয়র দাঁড়িয়ে ডাক্তার ফাইয়াজকে দেখিয়ে দিয়ে বলছে। তখন বিভা আর চোখে ডাক্তার ফাইয়াজের দিকে তাকিয়ে দেখতো। লোকটা খুব গম্ভীর, একদম গম্ভীর। সবাই কথা বলছে যে যার মতো, কিন্তু তিনি চুপচাপ বসে রয়েছেন। ফাইয়াজ সাহেব অনুষ্ঠান শেষ হওয়ার পর সবার সঙ্গে আরেকবার দেখা করে নিল, তারপর চলে গেলেন সেখান থেকে। পুরো দিন একটা রিসোর্টে থেকেছে বিভাদের দল। সেখান থেকে বিভাও তার দল মিলে ঢাকায় এসে পড়ল। বাসায় আসার পর বিভা দেখলো তার মা কারোর সাথে কথা বলছেন। দরজা লাগিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যেতে চাইলে একজন ডেকে বলল, ভাবি কে এসেছে? বিভা নাকি? বিভার মা বিভাকে দেখে ইশারা করলো এখানে আসতে। বিভা ক্লান্ত শরীর নিয়ে ভিতরে ঢুকে দেখলো মহিলাটি সোফায় বসে আছে। বিভা রুমে ঢুকে সালাম দিয়ে বলল, কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? জি ভালো আন্টি। শুকিয়ে কেমন হয়ে গেছে চেহারাটা, আহারে যত্ন নিতে পারো। এত ইয়ং বয়সে চামড়া কেমন হয়ে গেছে। স্মার্ট হও, আগে কি হয়েছে তা মনে রেখো না। ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। এখন একটা কথা করো, মায়ের কথা শুনে চলতে চেষ্টা করো। যে ভুল করেছো তুমি, কেন যে তোমরা এমন করো বুঝি না। বিয়ে করেছো তো ঠিক করছে, একদম নিচু পরিবারের ছেলেকে। এখন নিজের মতো চলাফেরা বন্ধ করে একটু গুছিয়ে চলতে শিখো। বাবা মায়ের কথা শুনতে থাকো, ক্ষতি হবে না। বিভা চুপ করে শুনতে লাগলো, কিছু বলল না। এইসব কথা তাকে উঠতে বসতে শুনতে হবে। বিভা একদম নিজেকে মানিয়ে নিয়েছে। আচ্ছা, ও কি আবার ফিরে আসবে? আন্টি, ভুল আমি একবারই করেছি, আর করব না। আমি আর কখনোই তার কাছে ফিরে যাব না। ঠিক আছে। আর শোনো, যতটা সম্ভব এখন এইসব ভুলে নিজেকে পুরোপুরি ঠিক রাখার চেষ্টা করো। বিভা ওনাদের সাথে কথা বলে উঠে চলে গেল। বিভা চলে যেতে উনি বলে উঠলেন, ভাবি, ওই দিনের ছেলেটির পরিবার বিভাকে পছন্দ করেছিল, কিন্তু মাটা রাজি হয়নি। খুব রাগী মহিলা। ছেলের বিয়ে ঠিক, সব ঠিক, এর মধ্যে মেয়েটার সঙ্গে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে। সেই থেকে উনি আর ভরসা করতে পারেন না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যে কি করবো আপা, মেয়েটা আমার এমন বোকা,
কি করে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললো, কিভাবে কি সামলাবো বুঝতে পারছি না। আবার মেয়ের বাবা রেগে আছে কেন আমি ওই ঘটনার পর আবার বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা না করে তো উপায় নেই। এই মেয়েকে আমি যদি ফেলে রাখি সামনে তো আর বিয়ের ঘর পাবো না। কি করবেন আর এখন? সায়েমের পরিবার সবাই বিভাকে পছন্দ করছে। বিভা দেখতে যথেষ্ট মার্জিত সুন্দরী, ভদ্র, বোঝাই যায় বিভাকে দেখে। বিভার পরিবারও তাদের পছন্দ হয়েছে, কিন্তু বাদ সাধল বিভার বিয়ের ঘটনা। বিভার বিয়ের পরবর্তী জীবনের কথা শুনে তারা খুব আফসোস করছে। যা বিভার শরীর দেখেই বুঝেছে। হয়তো মেয়েটার চোখের দিকে তাকালে খুব সহজে বোঝা যায় মেয়েটি খুব দুর্বল। কিন্তু বাদ সাধল সায়েমের মায়ের, তিনি কোনোভাবেই এই মেয়েকে ঘরে তুলবেন না। এই নিয়ে সায়েমও খুব ক্ষুব্ধ। মাকে বুঝিয়েছে সে কিছুই করতে পারছে না। অনেক সময় অনেক কিছু চেয়ে করা যায় না, মেনে নিতে হয় সব। বিভা ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুতে দেখলো রাইহানের মায়ের কল। কিছুটা বিরক্ত হয়ে বিভা আবার কিসের জন্য ফোন করলো। ওপাশ ধরতে ওপাশ থেকে তিনি বলে উঠলেন, কেমন আছো মা তুমি? জি ভালো। তোমার শরীর কেমন আছে? ভালো। ও, সবুজের মা বলতেছিল সবুজটা নাকি বিয়ে করাইবো। মানি, মানুষের লজ্জা শরম বলতে কিছু নেই। কয়দিনে যে তোমারে এমন করে বিদায় করলো, এখন আবার বিয়ের জন্য চেষ্টা করছে। আর পোলাটাও ভালো মানুষ মনে করেছিলাম, পোলাটা আরও খারাপ। চাচি, এগুলো আমাকে বলে কি লাভ? আমি তার স্ত্রী এখন, না আমার বাচ্চা আছে যে আমি তার কথা চিন্তা করব? বাচ্চা থাকলে হয়তো সেই চিহ্ন বা প্রমাণস্বরূপ আমার বারবার তার কথা মনে পড়তো, কিন্তু এখন আর মনে পড়বে না চাচি। কি বলো এগুলো? বাচ্চা থাকলো না মানে? চাচি রাখছি, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। বিভা ফোন রাখতে ভাবতে লাগলো, সবাই মানুষকে করুণা করতে ভালোবাসে। সহানুভূতির আড়ালে মানুষের কথা নিয়ে বেচাকেনা করা গ্রামের মানুষের স্বভাব। সেদিন রায়হানের মা তার সাথে কথা বলে, সেদিন সবুজ তাকে ফোন করে ডিস্টার্ব করে। নিশ্চয় উনি গিয়ে কথার তালে বলে ফেলেন যে বউ তো এটা বলেছে ওটা বলেছে। বিভার মাথাটা খুব ধরেছে, সন্ধ্যা ধরে বিরক্ত লাগছে। আবার এই মহিলা এইসব কথা। বিভা ফোন নাম্বারটা ব্লক করে দিয়ে ভাবলো, যার সঙ্গে সম্পর্কই নেই তার গ্রামের লোকের সঙ্গে কথা বলে লাভ কি, নাম্বারটা ব্লক করে ফেলে দেই। সময় ফুরিয়ে যায় এক এক ধাপ মানুষকে জীবনের নতুনত্ব আরও জীবনের মানে শেখায়। কিভাবে একজন মানুষ নিজের জীবনে সফলতার উচ্চ স্তরে পাড়ি জমায়। জীবনে আঘাত জিনিসটা খুব প্রয়োজন। দেওয়ালে যখন একটা মানুষের পিঠ ঠেকে যায়, তখন সেই মানুষটা আর মুখ বুজে সহ্য করতে পারে না। তখন সেই মানুষ উঠে দাঁড়ায় আর লড়তে শুরু করে নিজের উল্টে পিঠে থাকা মানুষগুলোর উপর। বিভারও সেই সময় এসে গেছে। সাজানো স্বপ্নগুলো ভেঙে যাওয়ার পর বিভার সেই লড়াই যে আবার তার বাবাকে পেয়েছিল। এই তো বছর ২ আগে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসা মেয়েটা এখন একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। কথায় কথায় নাক মুখ কুঁচকে থাকা পাড়া প্রতিবেশীর মুখ সে একাই বন্ধ করতে পারে। হয়তো অত সব প্রতিবাদ করতে গিয়ে শুনতে হয় নানান ধরনের বক্তব্য। তবুও বিভা চুপ করে থাকতে পারে না। ব্যাংকের ২ নম্বর অ্যাকাউন্টে এসেছে মনিকা। ভিড় ঠেলে দাঁড়াতে পারছে না, তবু সবাইকে পিছনে ফেলে সামনে এগোতে লাগলো। ১ নম্বর কাউন্টারের লোকজন যেন নিজেদের মধ্যে হট্টগোল লাগিয়ে দিছে। মনিকা খুব বিরক্ত লাগছে। একে তো প্রেগন্যান্সির প্রায় ৭ মাস চলছে প্রায়। ক্লান্ত মনিকা দাঁড়াতে পারছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে সামনের লোকটিকে বলল, আঙ্কেল আমাকে একটু তাড়াতাড়ি যেতে দেবেন, আমি আর দাঁড়াতে পারছি না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আঙ্কেল। আপনাকে যদি আমি আগে সিরিয়াল দিয়ে দেই, তাহলে তো আমি সময় পাবো না। আমার অফিস আছে, ছেলের বেতন দিতে এসেছি, সময় মতো না গেলে বস রেগে যাবে। আঙ্কেল যদি ৫ মিনিট সময় দেন তাহলে আমি একটু দাঁড়াতে পারতাম। আমি দাঁড়াতে পারছি না আঙ্কেল, আমার খুব কষ্ট হচ্ছে। এই অবস্থায় কেন আসেন? ঘরে জামাই নেই, কেউ নেই? হুট করে কেঁদে উঠল মনিকা। এতগুলো লোকের সামনে আর বাদ মানছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু বিষ দিন, খেয়ে চিরজীবনের মতো সবাইকে মুক্তি করে যাই। আমি আর পাচ্ছি না। স্বামীর বাড়িতে আর শ্বশুর শাশুড়ি ভালো হওয়ার পরেও শুধু আমার স্বামীর জন্য ভালো থাকতে পারছি না। দিন দিন তার অত্যাচার, এখান থেকে ওখান থেকে টাকা নেওয়া, ঋণ করতে করতে আমার জমানো টাকাও শেষ করে দিয়েছে। বাবার বাড়ি থেকে টাকা এনেছে বলে ভাবি আর বড় ভাই আমাকে ওই বাড়িতে যেতে দেয় না। এই অবস্থায় আমাকে ঘুরতে হয়, অথচ আমি আমার স্বামীকে কাছে পাই না। বিভা এসেছিল ভিতর থেকে অ্যাপ্লিকেশন ঠিক করে সিল নিতে, কিন্তু ক্লান্ত মনিকাকে চিৎকার করতে দেখে বিভা কাউন্টারে আর দাঁড়াতে পারল না, কারণ মনিকা ততক্ষণে পড়ে যাচ্ছিল। বিভা মনিকাকে এভাবে রেগে যেতে দেখে অনেকটা নিজেকে যেন দেখতে পেল। নিজের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছে সে একেবারে। মনিকা সেই ভিড় থেকে টেনে নিয়ে এসে চেম্বারে বসিয়ে দিল। পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার এই সময় এত হাইপার হওয়া উচিত নয়। কয় মাস হয়েছে প্রেগনেন্সির? ৭ মাস। এভাবে ঘুরে বেড়ানোর কোনো মানে হয়? মাথায় পানি দিয়ে দিব? মনিকা চোখের পানিগুলো মুছতেও পারছে না, ঝরঝরিয়ে পড়ছে। মাথা নাড়িয়ে বহু কষ্টে বলল, আমার মতো জীবনে যেন আর কারো না হয় গো আপু। এমনভাবে বলবেন না আপু। জীবন সুখ দুঃখ থাকবে, নিজেকে শক্ত করুন। যে কেন নিচ্ছেন নিজের স্বামীর ঋণ শোধ করতে? মনিকা ডুকরে কেঁদে
উঠে মাথা নাড়ল। বিভা তা দেখে বলে উঠল, কতদিন আপনি আপনার স্বামীর ঋণ শোধ করবেন? আমি যতটুকু জানি, যারা ঋণ করে তারা সারা জীবন নিজের স্বভাব পাল্টাতে পারে না। তো এভাবে কতদিন ঋণ শোধ করবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা এখন বর্তমান আছে? 15 লাখ। বাবা আমার নামে ব্যাংকে রেখে গেছেন, আর একটা প্লট রেখেছেন। চাকরিজীবী আপনি? না। তাহলে এগুলো আপনার ভবিষ্যৎ সম্বল। কেউ এভাবে নিজের সম্বলটুকু শেষ করে? আপু, আমার স্বামী যদি ঋণমুক্ত না থাকতে পারে, মানুষের সাথে মাথা উঁচু করে বাঁচতে না পারে, তাহলে আমার এই টাকা দিয়ে কি হবে? বোকার মতো কথা বলবেন না আপনি। এত আত্মবিশ্বাস, এত ভালোবাসা আপনার স্বামীকে। আপনার স্বামীকে এমনভাবে আপনাকে ভালোবাসে, এই যে এই মুহূর্তে সে পারত নিজের স্ত্রীকে ছেড়ে দিতে। এত আবেগী হয়ে থাকবেন না আপু। কিছু বুঝতে চেষ্টা করুন। যে টাকা আপনার বাবা দিয়ে গেছেন তা শেষ না করে কিছু করার চেষ্টা করুন। আপনার সেই অর্জিত অর্থগুলো আপনার স্বামীর পিছনে ব্যয় করুন। এতগুলো টাকা শেষ করবেন কেন আপনি? বড়লোক টাকা আপনি শেষ না করে ছোটখাটো চাকরি করুন। নিজের টাকার সংকট হলে তবুও নিজের শেষ সম্বলটুকু শেষ করবেন না। মনিকা সামনে আরেক গ্লাস পানি নিয়ে বলল, পানিটা শেষ করুন। তো যেটা বলতে চাইছিলাম, আপনি সংসার করবেন, স্বামীর ঋণ শোধ করবেন, ঠিক আছে। তাই বলে এমনটা করবেন না। আরেকটা কথা, সংসার করলে কখনো মনের দুঃখ হোক বা যে কোনো কষ্টই হোক, বাইরের মানুষের সঙ্গে আলোচনা করবেন না। এই যে আজ আপনি চিৎকার করে এতগুলো লোকের সামনে নিজের কষ্টকে জাহির করলেন, একজনও এগিয়ে আসেনি, আসবেও না। আপনাকে শক্ত হতে হবে। আপনার স্বামীকে বলুন তার মধ্যেকার যত কথা সব আপনাকে বলতে। দুজন মিলে সিদ্ধান্ত নিন কিভাবে অর্থাভাব দূর করা যায়, আর কিভাবে ওনার এই দিনের স্বভাব বন্ধ করা যায়। এমন অন্ধের মতো বিশ্বাসটা অন্তত করা বন্ধই করুন। একসময় আপনিও বা আপনারা মতো বিশ্বাস করেছিলাম কাউকে, ঠকেছিলাম। আজ তার জন্য দেখুন সহ্য করেই যাচ্ছি। তবে একদিক দিয়ে বেশ ভালোই আছি আমি। নিজের মতো করে বাঁচতে পারছি, নিজের মতো চলতে পারছি। বিভা মনিকার হাতে চেক বই ধরিয়ে দিয়ে বলল। মনিকা বিভার দিকে তাকিয়ে বলল, আপনার কি সমস্যা ছিল? ওই একই সমস্যা। মনিকার সঙ্গে কথা বলে বিভা তার পিয়নে দিয়ে গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। মনিকার সঙ্গে কথা বলে নিজেকে খুব হালকা লাগছে তার। বেশ ভার লাগছিল। কারোর সঙ্গে কথা বললেই যেন তার ভালো লাগে না। একই দুঃখ সই না হলে নাকি দুঃখের গল্প বলে মজা পাওয়া যায় না। বিভারও ঠিক একই দশা। বিকেলবেলা কিছুটা ছুটির ভিড় থাকে। বিভা কাজ শেষ করে হাত ঘড়ি দেখলো, সময় হয়ে গেছে প্রায়। এরপর বেরিয়ে গেল সে। আজ উর্মির সঙ্গে দেখা করতে হবে। তার কবে দেখা হয়েছিল তাদের? বিভা গাড়ি নিয়ে একটি রেস্টুরেন্টে আসলো। উর্মির ভাই বোন সবাই একসাথে। বিভা উর্মির সঙ্গে দেখা করতে উর্মি তাকে জড়িয়ে ধরল। কথার মাঝে দুজনে কেঁদে দিল। স্কুল লাইফে তো দুজনে একসঙ্গে থেকেছে। শেষকালে এসে এমন একটা ঘটনা ঘটছে, দুজনে আলাদা হয়েছে। কিছুক্ষণ কথা বলার পরে উর্মিকে বিদায় দিয়ে এসে পড়ল। ঘড়ির কাঁটা 6টা বেজে 55 মিনিট। বিভা গাড়ি থেকে নেমে বাসায় আসা মাত্র দেখল ডাক্তার ফাইয়াজ বসে আছেন, সঙ্গে একজন মহিলা। বিভা ওনাকে দেখে কিছুটা চমকে গেল। এই লোক এখানে কেন? বিভা সৌজন্যমূলকভাবে সালাম দিয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর বিভা রুম থেকে বের হয়ে দেখল ড্রয়িং রুমে এখনও কথা শোনা যাচ্ছে। শব্দের উৎসের কারণ বুঝতে পারল ফাইয়াজ এখনও যায়নি। বিভা কিছুটা অবাক হলো। সে অফিস করে এমনিতেই ক্লান্ত, তাই আর কিছু ভাবলো না। ফাইয়াজ সাহেব বিভার মায়ের সাথে কথা বলছেন। কিছুক্ষণ কথা বলে ফাইয়াজ সাহেব চলে গেলেন সেখান থেকে। বিভা তখন রুমেই ছিল। বাবা আসার পর মা তাকে ডেকে বললেন বাবা তাকে ডাকছে, যে সে যেন চলে আসে। বিভা বাবার রুমে আসলো। তিনি বসিয়ে দিয়ে বললেন, কিছু বলবে বাবা? একটা কথা বলতে চাই। জি বল। তুমি ডাক্তার ফাইয়াজকে তো চেনো? হ্যাঁ। ফাইয়াজকে তোমার কেমন মনে হয়? ভালোই তো, খুব ভালো মানুষ। অনেক কাজ করেছে আমাকে এসে বলল। হ্যাঁ বলেছি তো। আজ আবার জানতে চাইছো কেন? সে আজ তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। সে তোমাকে বিয়ে করতে চায়। তোমার মায়ের খুব পছন্দ হয়েছে, আমিও দেখছি বাইরে। তোমার কি মনে হয় এখন এই মুহূর্তে তোমার একটা ভালো জায়গায় বিয়ে হওয়া প্রয়োজন নয় কি? না দেখো, অনেক তো হলো এভাবে থাকা। তোমার জীবনের দাগটা মুছে দিতে পারি নাই, কিন্তু জীবনটাকে তো একটা ভালো মুহূর্ত নিয়ে যেতে পারি। বিভা বাবার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এতটা খুশি হয়ে লাভ নেই বাবা। ভাইয়ের সাহেব তো জানেন আমার পুরো কথাটা, তাই হয়তো বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। জানলে এমন প্রস্তাব পাঠাতেন না। তুমি কি বিয়ে করতে প্রস্তুত নাও বাবা? সময় নিয়ে বলছি তোমাকে। ঘড়িতে রাত 10টা বেজে গেছে। বিভা মনে থাকা হাজারো দ্বিধা কাটিয়ে ডাক্তার ফাইজকে ফোন করলো। কিছুক্ষণ পর ব্যাক করলেন ফাইজ। বিভা সালাম দিয়ে কী কথা বলবে বুঝতেই পারছে না। বিভার নীরবতায় ফাইয়াজ বলে উঠল, বিভা আপনি কি কিছু বলতে চান? জি। আপনি আজ কেন এসেছিলেন? আপনাকে বলা হয়নি? হুম। তাহলে প্রশ্ন করছেন যে? কিছু জানতে চাইছেন নাকি? আমার সম্পর্কে আপনি কি কিছু জানেন? কি? আমার অতীত? অতীত ধুয়ে কি পানি খাবো আমি? বিয়ে করতে অতীত লাগে? বিভা চমকে গেল। এই লোক কি কথা সবসময় এমনিভাবেই বলে?
সব জায়গায় এমন করে উত্তর দিতে হবে? কথার কোনো রসকস নেই। বিভা যেন কিছুটা দমে গেছে। ফায়েজের কথায় নিজেকে কিছুটা দমিয়ে বলল, অতীত দিয়ে পানি খাবেন না। খুব সুন্দর একটা কথা বলেছেন। অতীত দিয়ে কি করবেন? যেখানে সংসার করতে দুজন দুজনের মনের ভাব লাগে, সংসার গুছিয়ে রাখতে মনের মিল হওয়া লাগে, কিন্তু এটাতে ঠিক অতীতটা কিন্তু লাগে না। আর এই অতীতটাকে হয়তো প্রত্যেকের বিয়ের আগে জানতে চায়। প্রত্যেক ছেলে চাইবে তার স্ত্রী ভালো কোনো মেয়ে হোক, প্রত্যেক মেয়ে চাইবে তার স্বামী ভালো হোক। হবু স্বামী স্ত্রীদের নিয়ে তাদের মনে একটা আলাদা অনুভূতি থাকে। সবাই চায় তার সঙ্গী বা সঙ্গিনী বেটার হোক বা সবচেয়ে ভালো হোক। লিসেন, আমি তো দরদাম করছি না। জিনিসটা আসলে কত দাম, কত দিয়ে বিক্রি করবেন তা তো নয়। যে জিনিসটা আগে কোনো আঘাত লেগেছিল কিনা, কত বছর এটা দোকানে পড়েছিল, কজন ধরেছে কিছু বলেছি? আমি বিয়ে করব। আমার একজন কাউকে ভালো লেগেছে বলেই তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সো এখানে এত কিছু জানার তো তেমন কিছু দেখছি না। ডাক্তার ফাইয়াজ, আপনি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করেন। ভেরি গুড। কিন্তু আমাকে আমার ব্যাপারে কথা তো বলতে দিবেন? আমার মনে হলো তাই আমি বলব। এভাবে ফোনে কথা বলে লাভ নেই। কাল আপনি আমার সঙ্গে দেখা করেন ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলবেন। দেখা না হয় করলাম। তো বলুন কোথায় দেখা করতে পারি? আপনি কোথায় যেতে চান? আপনার যেহেতু ব্যস্ততাটা বেশি, ব্যস্ততা শুধু আমার একার না আপনারও আছে। তাই আমি একাই বলবো তো নয়। আপনি বলুন কোথায় দেখা করতে পারেন? মধুমতি লেকের পাড়ে আসতে পারবেন? আপনাদের বাড়ির পিছনে? হুম, ও আচ্ছা, কখন দেখা করবেন? সকালবেলায় পারবেন? কয়টা? এই ধরুন ৭টা? আমি বরং ৬টায় দেখা করি। সকালে আমাকে জগিং করতে বের হতে হয়। একসাথে দুটো কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সূর্যোদয়ের পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ঘোলা আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। ঢাকার এই জনজীবন এলাকায় পরিবেশটা খুব একটা দেখা যায় না। ফ্ল্যাটের বারান্দায় দাঁড়ালে রোদে ঢুকিয়ে চুরিয়ে আসা আলোক রশ্মির মাঝে মাঝে চোখে পড়ল। সবসময় দেখা যায় না। ফাইয়াজ তৈরি হয়ে এয়ারফোনে কর্ড দুটোকে কানে লাগিয়ে জগিংয়ের জন্য ট্রাকস্যুট পরে একেবারে তৈরি হয়ে নিল। বের হতে নিল মায়ের সঙ্গে দেখা। প্যারালাইসিস আক্রান্ত ফাহিমা বেগম তখন হুইল চেয়ারে বসে ঘাড় কাত করে হাতে তসবি নিয়ে বসেছেন। ফাইয়াজ সালাম দিয়ে বলল, আমি বাইরে যাচ্ছি আম্মু। ফুপি আম্মুকে দেখে রেখো। ফিয়াকে ঘুম থেকে উঠতে বলো, ও যেন আজ কলেজ মিস না দেয়। ভাঙা ভাঙা গলায় ফাহিমা বেগম ডেকে উঠলেন ছেলেকে। কথা একদম স্পষ্ট বলতে পারে না, তবু সেই গলায় বলে উঠলেন, গাড়ির চাবি নিয়ে কোথায় যাচ্ছিস এত সকালে? ফাইয়াজ নিজের হাতে চাবিটা দেখে হেসে বলল, একটা জায়গায় যাচ্ছি, ফিরতে খুব বেশি দেরি হবে না। যাবো, তবে আসবো ঠিক আছে, এত টেনশন করে না ও। ফিয়া সকাল সকাল উঠেছে, ভাইয়ের হাতে চাবি দেখে সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুই এখন এইভাবে এই বেশে বের হবি? এইভাবে বের না হতো কীভাবে বেরোবো? লুঙ্গি পরে বের হতে হবে আমাকে? জগিং করতে গেলে তো ট্র্যাকস্যুট পরে বের হতে হয়, অন্য কিছু তো পরতে হয় জানতাম না। আম্মু, তোমার ছেলেকে কিছু বলবা? আমি জিজ্ঞাসা করছি কি আর সে উত্তর দিচ্ছে কি? আমি কি জানি তুই গাড়ি নিয়ে জগিং করতে যাচ্ছিস? গাড়ি নিয়ে তো কেউ জগিং করতে যায় না, আমি তা জানি। এই জন্য তো প্রশ্ন করলাম কোথায় যাচ্ছিস আর কেন যাচ্ছিস? পেঁচালি একটা। এর কপালে বউ থাকবে না দেখো মা, তুই দেখিস তা তার বউও তোর মতোই হবে, বেয়াদব ছেলে। ফাহিমা বেগম অবস্থা বেগতিক দেখে উঠলেন দুজনে। কি শুরু করছিস দুজন? ফিয়া, সকাল সকাল এত কথা বাড়াচ্ছিস কেন? যা নিজের ঘরে যা। আর ফাইয়াজ, তুই না কোথায় যাবি সেখানে যা। হুম। গাড়ি নিয়ে বিভাদের বাড়ির পেছনে মধুমতি লেকে চলে এলো। লেকের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে, সেখানে পার্কিং প্লেসে রেখে কিছুটা সামনে এগিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল। কিছুটা সময় পর হওয়ার পর দেখলো সামনে এক রমণী সেখানে খুব দ্রুত হেঁটে আসছে। সেদিকে তাকিয়ে খুব স্নিগ্ধ রূপে পৌষের সকালে চাদর জড়িয়ে একরাশ খোলা চুলে একটি রমণী আসছে। পৌষের হালকা কুয়াশায় সুন্দরী রমণী তার দিকে আছে মনে হচ্ছে। ফাইয়াস নিজের ঘোলাটে চামড়া তুলে আবার মুছে নিল। দেখলো সত্যি একটা মেয়ে আসছে এখানে। কুয়াশায় মোড়ানো সকালটা তার কাছে যেন আরও একরাশ মুগ্ধতা ঘিরে ধরল। মেয়েটি সামনে এসে দাঁড়িয়ে সালাম দিল। ফাইয়াজ যেন হুট করে আছড়ে পড়ল একদম মাটিতে। জট করে তাকিয়ে দেখে, ওমা, এ তো সেই সুন্দরী। দুঃখিত ফাইয়াজ সাহেব, আপনাকে এমন সকাল সকাল এভাবে বিরক্ত করার জন্য। আমি চাইনি আপনাকে এভাবে ডেকে আনতে। আপনি হয়তো ভাবছেন ডেকে না এনে মোবাইলে কথা বলা যেত। কথাগুলো কিন্তু সত্যি বলতে মোবাইলে সব কিছু বলা যায় না। হুম। আপনি যেহেতু ডেকেছেন, বুঝে ডেকেছেন, যা বলতে চান ইতস্তত না করে বলতে পারেন আমাকে। তার আগে বলুন, এক কাপ চা খেয়ে নিই। আমি খাবো না, প্লিজ। আমার জন্য চা না নিলেই ভালো হয়। আপনি নিলে নিতে পারেন। আচ্ছা, চা খেতে হবে না, পান করুন। চা তো আর খাওয়া যায় না, সকাল সকাল পান করতে হয়। এরকম শীতের সকাল আর কত আসবে বলুন? মাঘ মাস আসছে, আবার আপনি সকাল সকাল স্নান করে ঠান্ডা কিন্তু বেশ আছে। বিভা ভাইয়ের রসিকতা মাখা আবদারে আর না করতে পারল না। সেখানকার একটা টঙের দোকানে দুজনে মিলে বেঞ্চে বসে পড়ল। দুজনে বেঞ্চে বসে ২ কাপ চা নিয়ে বসে পড়ল। ফাইয়াজের চায়ের কাপটা হাতে নিয়ে বলল, তা বলুন,
আপনার সেই কথা মানে অতীত যার জন্য ডেকেছেন আপনি। আমি খুব একটা বাড়াতে চাই না, খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই। আমার একজনের সাথে ২.৫ বছরের সম্পর্ক ছিল। ২.৫টা বছর আমি আর সে আমরা দুজন চুটিয়ে প্রেম করেছিলাম। দুজনের মধ্যেকার সম্পর্কটা ছিল খুব গভীর। একজন অন্যজনকে ছাড়া বুঝতামই না। একদিন হুট করে সে বলে উঠল, "তোমার পরিবার তো আমাদের সম্পর্ক মেনে নিবে না বিভা। তখন আমরা কি করব?" আমি তখন অনেক ভেবে দেখলাম, সত্যি তো, এই জিনিসটা তো আমি আগে ভাবিনি। খুব তো দুজনে দুজনকে মন দিয়ে ফেললাম। দুজনের সম্পর্ক ডুবে গেল। এখন এই সম্পর্কের পূর্ণতা না হলে আমরাও তো বাঁচতে পারবো না। দেখুন কি আবেগ! আমার সেই সময় আমি ভাবতাম তাকে ছাড়া বাঁচবো না। তাচ্ছিল্যমাখা গলায় বিভা বলতে লাগলো, "তারপর কি হলো? পালিয়ে বিয়ে করছেন?" বিভা সামান্য ভুরু কুঁচকে আবার নিজেকে সামলে নিয়ে বলল, "হুম, পালিয়ে বিয়ে করেছিলাম। আমাদের একটা ছোট্ট সংসার ছিল। সুখও ছিল, তবে ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হলো না কেন সেই সুখ? আমার সেই প্রাক্তনের মতে আমি চরিত্রহীন। অন্যের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমার ওরজ্জাত সন্তান নাকি তার নয়। হুম। তারপর তার সঙ্গে বিচ্ছেদ। হুম। তাহলে বাচ্চাটা কার কাছে? সে নেই। নেই মানে? ওই বাচ্চাটাকে আপনার কাছে আনলেন না কেন? যেখানে তার বাবাই তাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় অস্বীকার করছে, সেখানে ওই বাচ্চাটা তার বাবার কাছে, ওই পরিবারের কাছে থেকে বাঁচতে পারবে? সেই বাচ্চা তো নেই মাতৃগর্ভে। তার নিঃশ্বাস শেষ। স্তব্ধ হয়ে পড়ল ফাইয়াজ। কি বলবে সে বুঝতে পারল না। সে চেয়ে আছে কোমল মেয়েটির দিকে। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে মেয়েটির। টুপ করে এই বুঝি গড়িয়ে পড়ল চোখের কোণায় জমে থাকা জল। ফাইয়াজ মেয়েটার চোখে থাকা সেই জলগুলো যদি একটু মুছে দিতে পারত। এমন চোখে যে জল গড়িয়ে পড়া নিষেধ, অধিকার থাকলে হয়তো জলগুলো সযত্নে মুছিয়ে দিয়ে বলতো, ভিজে যাওয়া চোখে আপনাকে মানায় না বিবাহতে। আপনার ওই মারাত্মক দুটো চোখ যে প্রাণ খুলে হেসে দেওয়ার চোখ। আপনি তো জানেন না, আপনি যখন হাসেন আপনার চোখ দুটো যে হেসে ওঠে। এই চোখ দুটো কেমন মিটিমিটি করে হেসে ওঠে। ভীষণ ভালো লাগে সেই দুটো চোখকে এমন করে হাসতে দেখে। এভাবে কাঁদলে যে আর ভালো লাগে না। কিন্তু কিছুই বলতে পারল না। সে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নাই তার এই সময়। তাই চুপ করে মেয়েটি নীরবে অশ্রুমাখা চোখ জড়ায় রইল। বিপা চোখের পানি মুছে বলল, "জানেন, ভালোবাসা না বড় কঠিন জিনিস। যাকে একবার সেই হৃদয়ে স্থান দিয়ে দিবেন, সে কালো, সুন্দর, স্বাবলম্বী, না ধনী না গরিব, এগুলো মনে কখনোই আসবে না। তখন আপনি তাকে প্রাণ ভরে ভালোবাসবেন, ভালোবেসেই যাবেন। আসলে তখন তো আপনার মতো তাকে নিয়ে অনেক স্বপ্ন আর মুগ্ধতা কাজ করবে। কিন্তু সেই মানুষ যখন আপনার সেই ভালোবাসার দাম দিবে না, তখন সে উঠবে ঘৃণার। ঘৃণাটা হয়তো থাকবে না।" চোখের পানিটা মুছে আবার বলতে লাগলো, "আমি তো তার জন্যই সেখান থেকে চলে এলাম। শুধুমাত্র ওই ডাকটা, একটা ডাক শব্দে আমাকে ডাকুক, সেই ডাক শোনার জন্যই তো চলে এলাম এই শহরে। দেখুন ভাগ্যের কি পরিহাস, আমি রাখতে পারলাম না। সে সন্তান নিয়ে আমার এত কিছু, সেই সন্তানকে কিনা আমার স্বামী মারতে একটা ছক কষেছিল। তবুও আমি ভাবিনি হয়তো তার মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়েছিল। আমাদের সন্তান এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার উল্টো হলো। শাশুড়িমায়ের সঙ্গে তাল মিলিয়ে আমার প্রাক্তন আমাকে হত্যা করার ছক কষেছিল। কত কথা যে আমাকে শুনতে হয়েছে তার কাছ থেকে। ও বাড়ি ছেড়ে আসার পর আশ্রিতা হিসেবে ছিলাম। সেখান থেকে বের হওয়ার পর আমার সন্তান হারালাম। আমার সন্তানটা হারিয়ে যেন আমি উন্মাদ হয়ে গেছিলাম জানেন। মনে হতো এই বুঝি সে ডাকছে, খুব করে মা মা সুর তুলে ডাকছে। একটা সন্তান যখন গর্ভাবস্থায় মারা যায় তখন যে কত কষ্ট হয় সেই মায়েই আমি বলতে পারবো না। সেই কষ্টের মাঝে একটু সুখের ছায়া হয়ে এসেছিল আমার বাবা। কিন্তু তবুও কিছু লোক আমার বাবাকে আর আমার পরিবারকে নিয়ে নানা ধরনের কথা বলতো। কারো তো আমার সামনে কথার ফুলঝুরি নিয়ে না বসলেই চলতোই না। প্রচলিত কথা, অতি সুন্দরী রমণী না পায় বর, অতি ঘরণী না পায় ঘর। আমার দশাটাও সেই একই রকম। এত গভীর সম্পর্ক কিভাবে এমন হয়? গভীর তো ছিল, তবে বিশ্বাসতার সম্পর্ক হয়ে ওঠেনি। তাই হয়তো দেখতে দেখতে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। খুব নড়ে বড়ে ছিল বিশ্বাস। আপনার প্রাক্তনের কথা বলছি। এত নড়ে বড়ে বিশ্বাস নিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসলে মন প্রাণ উজাড় করে বাঁচতে হয়। যদি সেই মানুষটা ধোঁকা দেয় তাহলে ভাববেন না সে কখনো জিতেনি, উল্টে সে হেরে গেছে। আপনি ঠকেননি, সে ঠকেছে। আপনার হৃদয়ে গভীরে সে স্থান ছিল, সে হারিয়েছে। এমন গভীর ভালোবাসার জন্য তার যোগ্যতা নেই। হয়তো সেটাই। আপনার এই সুন্দর সকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত। হয়তো এমন কিছু শুনবেন বা এমন কিছু জানাতে হবে আপনি আশা করেননি। এটা স্বাভাবিক ব্যাপার। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো সেও এমন কিছু আশা করতো না। তারও মন খারাপ হতো। ফাইয়াজ চমকে উঠে বিভার কথা শুনল। বিভার মুখের দিকে তাকিয়ে বিভা স্বাভাবিকভাবে সব বলছে। ফাইয়াজের হঠাৎ রাগ হলো। এই ধরনের চিন্তা আর মনোভাব কিভাবে একজন মানুষ নিজের মধ্যে পোষণ করতে পারে? সবার সঙ্গে তাকেও মিলিয়ে দিল। ফাইয়াজ চুপচাপ চাটা খেয়ে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, "সব মানুষ এক নয়। এই একতার মাপকাঠি অন্তত সবার সঙ্গে মেলাবেন না। দেখুন,
এটা আমি এই জন্য বলেছি, আমি জানি প্রত্যেকটা মানুষ তার জীবনসঙ্গী সম্বন্ধে সবকিছু জানতে চায়। তাই বললাম। ফাইয়াজ বিভার মুখ থেকে সরিয়ে দোকানদারের হাতে চায়ের বিল মিটিয়ে দিয়ে বলল, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? সম্মান, লজ্জা বা চরিত্র। তারপর আর কি হতে পারে? চোখ, নাক বা জিভা? আচ্ছা আমি বলছি আপনাকে, জিভা। শুনতে অদ্ভুত লাগছে, জিভা সম্পদ হয়। ভেবে দেখুন তো, প্রতিদিন আপনাকে প্রায় সবার সাথে কথা বলতে হয়। আপনি কারো সঙ্গে ভালো কথা বলছেন জিভা দিয়ে তো বলছেন, কাউকে তারা আঘাত করছেন না। আপনার প্রতিটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিন্তু সেই জিভার দ্বারাই চালিত হয়। আর সেই বাক্য, কথা বা উচ্চারণ আপনি ছুরির মতো কাউকে অনায়াসে আঘাত করতে পারেন। আর এই মুহূর্তে আপনি আমাকে আঘাত করেছেন সেও। এই যে সবার সঙ্গে আমার তুলনা করলেন, এটাও আমার ছুরির মতো জিভায় গিয়ে দিয়েছেন। বিভা অবাক হয়ে চেয়ে আছে ফাইজার মুখের দিকে। সে কি তার দুঃখে কথা বলবে, না তার মুখে আটকে গেছে? এই লোক এমন অদ্ভুত কেন? সব জায়গায় তার কড়া কড়া কথা, কথা যেন বুলেটের গতিকেও হার মানাবে। বলতে দেরি, তার ঠোঁটের আগায় কথা ফুটতে দেরি না। বিভার দিকে তাকে ফাইয়াজ বলে উঠল, আপনার বাসায় মনে হয় সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাসায় ফিরুন। আপনি? আমি যাচ্ছি, একটু জগিং করতে, বাসায় ফিরতে হবে, কত কাজ। আপনি কি রেগে আছেন আমার উপর? না মানে, আমার মনে হলো আমার কথাগুলো আপনার পছন্দ হয়নি তো। আমি কিন্তু ভুল কিছু বলিনি। প্লিজ বিভা, এই নিয়ে আর আমি কোনো কথা বলতে চাই না। আমাকে এখন বাসায় যেতে হবে। বিভা বুঝতে পারল ফাইয়াজ ঠিকঠাক রেগে আছে তার উপর। ফাইয়াজ বিভার সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে বিভার গাড়ির পাশে নিয়ে এসে বলল, ভালো থাকবেন, আর ভালো লাগলে কথা বলবেন। আসুন না বাসায়। আমি তো আর জামাই নই যে হুট করে কোনো এক সকালে বউয়ের বাড়িতে হাঁটতে হাঁটতে মন চেয়েছে বলে চলে এলাম। এখন যদি আমি হঠাৎ করে এই সকালে বাড়িতে যাই, তাহলে আঙ্কেল আন্টি কীভাবে বলুন তো? লজ্জায় তো আমার পড়তে হবে। এর চেয়ে বরং কোনো বিকেলবেলা আবার দেখা হবে, বাই। ফাইজের কথাগুলো আপন মনে মনে বলতে বলতে চলে গেল। আর বিভা বাড়ির ভিতরে ঢুকতে দেখে লোকটা এই রেগে রেগে কথাগুলো বলল। আবার এখন এমনভাবে কথা বলল, এমন লোকের পাল্লায় পড়লে কপাল খারাপ হয়ে যাবে তার। লজ্জায় তো আমারই পড়তে হয়, তার চেয়ে বরং কোনো বিকেলবেলায় আবার দেখা হোক। কিরে সকাল সকাল কোথায় গেলি? কিছুই তো বলি না। এই তো পার্ক থেকে হেঁটে এলাম মা। ও এদিকে আয় তো, তোর সঙ্গে আমার কথা আছে। বিভা রুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিজেকে আয়নায় দেখে নিল। আর ভাবতে লাগলো, এই তো বেশ ভালোই ছিলাম আমি। কই আমার মুখে তো আগের মতো ক্লান্তির ছাপ দেখা যায় না। আবার আগের মতো সব কিছু ফিরে পেলাম আমি। বঙ্গরূপ, শরীরের মলিনতা হওয়া সৌন্দর্য, আগের মতো বিলাসবহুল জীবন, সব কিছু পেলাম। কিন্তু ভালোবাসার মানুষটাকে আর পেলাম না। আর পেলাম না নিজের হারানোর সংসারটা ঠিক করে, যে হঠাৎ করে না জানিয়ে আমার মনের জায়গা দখল করেছে। ঠিক যেমনভাবে আমায় নিয়ে তার সংসার গড়ার খেলা খেলছিল, তেমনভাবে না জানিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে না দিলে তো আর কখনো তার খোঁজও নিল না। এতটা বছর পেরিয়ে গেল, অথচ মানুষটা তাকে একবারও জিজ্ঞাসা করলো না, কেমন আছো? আমি তো আর তার কাছে কখনো ফিরে যাব না, কক্ষনোই না। বেশ আছি আমি এই নরক থেকে এসে। ওই মানুষটার প্রতি ভালোবাসা আমার মনে নেই, নেই কোনো সহানুভূতি। অনেক আগেই তো বলছি সব শেষ। বেলা শেষ হয়ে স্বামীর ঘরে ছেড়ে আসা নারীদের অনেক সাহস বেড়ে যায়। মিথ্যে নয়, একদম সত্যি। সে কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিভা। প্রতিনিয়ত সে যুদ্ধ করে গেছে সবার সঙ্গে, কম তো করেনি। বিভার চোখের জলটুকু মুছে দাঁড়িয়ে পড়ল। নিচে নেমে দেখলো মা ড্রয়িং রুমের সোফায় বসে পত্রিকা পড়ছে। বিভা এগিয়ে গিয়ে তিনি বসতে বললেন। চোখে চশমাটা রেখে বললেন, যার জন্য ডেকেছিলাম। গতকাল যে ছেলেটা এসেছিল, ওর সাথে নাকি তুই 1 বছর কাজ করছিস। মানে, যে কদিন সঙ্গে ছিল, তোর কেমন মনে হলো ছেলেটাকে দেখে? কেমন হতে পারে ছেলেটার কথাবার্তা, চালচলন, কিভাবে সে মানুষের সঙ্গে চলতে পারে, তাও তো দেখতে হবে আমাকে। মা, কথাটা তুমি বলনি। একজন মানুষের সঙ্গে চললে তার চালচলন, কথাবার্তা সব কিছু বুঝতে পারা যায়। আচ্ছা, তুমি তো বাবার সঙ্গে আজ 30 বছর আছো। অনেক সাধনার পর নাকি আমার জন্ম। এতটা বছর যে আছো, তুমি বাবা সম্পর্কে কি জানো, কি জেনেছো? বাবা কি পছন্দ অপছন্দ সব জেনেছো? কিন্তু বাবা তো সবসময় কি চায় তা জেনেছো? বাবা মনে কি আছে, বাবার ভিতরে কতটা মানসিক চাপ আছে, তা জানতে চেয়েছো? অনেকদিন তো থেকেছো তোমরা দুজন। তোর বাবার সম্পর্কে আর কি জানবো? মানুষটা কখনোই আমাকে কোনো কথা মুখ ফুটে বলেনি। আর কখনো সে আমার চাহিদার কোনো ত্রুটি রাখছে? আর সে কি চায় না চায় আমি বুঝবো কী করে? বলা ছাড়া সব কি হয়? তুমি 30 বছর সংসারে আজ পর্যন্ত বাবার মনের অবস্থাটা ধরতে পারলা না, আর আমি গুটি কয়েক দিনে একজন মানুষের আচরণ কেমন করে ধরতে পারবো? আর তাছাড়া মা, যে মানুষটাকে আমি মনে প্রাণ দিয়ে ভালোবাসেছি, যার সঙ্গে ঘর করেছি, তাকে তো আমি চিনতে পারিনি। 3টা বছর তার সঙ্গে ছিলাম, দেখা মানুষটা তো অচেনা হয়ে গেল। আর ওনাকে তো আমি তেমন কখনো পাইনি। হয়তো কোনো অনুষ্ঠানে কোনো কাজ ছাড়া আমি সেখানেই যেতাম।
তাও ঠিক, তবে আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। এখানে এসেছে সেদিন ওর ফুপুকে নিয়ে। জানিস আমি নাস্তা দিয়ে রুমে ঢোকার আগে শুনছিলাম ছেলেটা বলছে বউকে সে এভাবে নিবে না, স্টাম্প করে নিবে। মায়ের দেখাশোনা করার জন্য বিয়ে করেছি, অতএব দেখাশুনো করবে, এর বেশি করলে টুটি চেপে দিব তোমার। আমি তো ভেবেছিলাম কি সাংঘাতিক ছেলে, বিয়ের আগে কি কথা ছেলের। বিয়ে ফিক করে হেসে দিল মায়ের কথা শুনে, হেসে বলে উঠলো উনি এরকমই কথা বলেন, তবে একদম হাসানোর মতো না হয় ধূপ ধরিয়ে দেওয়ার মতো কথা বলেন। কিন্তু ওর ফুপু এতে হাসতে লাগলো। বিয়ের আগে এমন ফাজলামো করিস নি, বিয়ের পরে টুটি ছুঁতে গেলে বউ তোকে ফোনা তুলে না ছোবল মারে। আমি সামনে নাস্তার টেবিল নিয়ে যেতে ওর ফুপু হেসে হেসে বলেছিল কথাটা। বুঝতে পারলাম ছেলেটা নিশ্চয় বেশ রসিক, তবে এমন ভাব যেন একদম রাখে। এমন রসিক আর রাগী ভাবের মানুষের কথা বলা মানুষ কিন্তু খুব ভালো হয়। মনে হয় ছেলেটা খুব ভালো, আমার মনে হয় দেখিস মিলিয়ে নিস, খুব একটা খারাপ হবে না। তুমি বলছো যখন তখন তো খুব ভালোই হবে। আমি বললেই ভালো হবে, তুই বললে হবে না? আমি দুধ ভেবে চুন খাওয়া মানুষ, বলা যায় না আবার কোনো ভুল করে বসি। দীর্ঘশ্বাসটা দীর্ঘায়িত না হয়ে উঠে গেল বিবার। একটু পরেই তৈরি হয়ে অফিসে যেতে হবে। ফাইয়াজার বাসায় এসে চাবিটা টেবিলের উপর রাখতে ফাইমাকে এসে বললেন এত সকাল সকাল কোথায় গিয়েছিলি বললি না তো? তুই তো না বলে যাওয়ার মতো নস, ঘুরতে গিয়েছিলাম। কি বলতো, সব জায়গায় ঘোরাফেরা করাচ্ছে, তুমি তো জানো হাওয়া বদল করতে হয়, মন খুব ফুরফুরে থাকে। ফুরফুরে জায়গায় মন এমন মলিন হয় কেন? ফুরফুরে থাকবে কেমন করে? জ্যামে পড়লে কি ভালো লাগে? কোথায় গেছিলি তুই? এত জ্যাম, মা এত প্রশ্ন করো কেন? ফুপু এসেছে, ওনাকে একটু আদর সমাদর করো। ইস, জার্নি করে সেই রাজশাহী থেকে এসেছে, রেস্ট করতেই পারলাম না, আবার আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। এখন ফিয়াকে পাঠাও দেখতে আসতে ফুপুকে। ফাইয়াজ মাকে পাঠিয়ে দিল। প্রশ্নের পর প্রশ্ন, সব প্রশ্ন যাবে, শেষ হবে না। ফাইয়াজ মাকে বিদায় দিয়ে ফোনটা হাতে নিয়ে বসে পড়ল। বিভার কল রাতের করা কলটির দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর সেখানে দুবার কল করে রেখে দিল। হয়তো বিভা বিরক্ত হতে পারে, বেশি করলো না। মেয়েটার জন্য তার খুব খারাপ লাগছে না, বারবার তার বলা একটি কথা যেন তার মাথায় গেঁথে গেছে। ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, আমার মনে হয় এই দশা। বাংলায় এইসব প্রবাদ বাক্য এখন আমরা মাঝে শোভা পাই। এই যে আজ যত মানুষ আমার জীবনে এসেছে বা ভবিষ্যতে আসবে, কিন্তু আমি হয়তো তাদের আপন করে নিতে পারবো না। আপন করে নেওয়ার মতো পরিস্থিতি অন্তত নেই। সত্যি তো মেয়েটার কথাগুলো মন্দ নয়। এমন কিছু ঘটলে যে কোনো মানুষ দ্বিতীয়বার এই সমস্যায় পড়তে চাইবে না। বিভা অফিস এসে পর্যন্ত তার পিছে ঘুরছে সোমা, যে কিনা বিভার অফিস কলিগ। বিভা বিরক্ত হয়ে বলে কি সমস্যা সোমা বাবু? বিয়ে খাবো কবে? কার বিয়ে? তোর বিয়ে? কার বিয়ে আর খাবো? আমার বিয়ের খাওয়া চিন্তা বাদ দাও, সে আশা তোমার পূরণ হবে না। তার বলতে কিপটুস মেয়ে, বিয়েতে একটু মানুষজন খাওয়া দাওয়া করবে বলে বিয়ে করছে না। ও জানিস আজ না সেদিনে সেই ছেলেটা এসেছিল, কে আরে কি যেন নাম, আলমগীর না কি যেন, তোর সঙ্গে কথা বলতে চেয়েছিল। বিভা কিছুটা চমকে গেল, আলমগীর কেন বারবার এসছে? বিভা আবার কৌতূহল নিয়ে বলে কিছু বলছে? না, বললো তোর সাথে কথা বলতে চায় ও। আচ্ছা, ছেলেটা কেউ হয়তো, মানে তোর কোনো আত্মীয়? না, এমনি কলেজ থেকে পরিচয়, সেখান থেকে মাঝে মাঝে কথা হতো, এটাই। ও আচ্ছা, আচ্ছা আপু, কাজটা শেষ করে তোমার সঙ্গে কিছু কথা বলবো। আচ্ছা। বিভা ডেস্কের উপর জমানো কাগজপত্রগুলো ঠিক করতে লাগলো। কাগজপত্রগুলো ঠিক করতে করতে হাতের সবাই দেখতে লাগলো, আর জানলার দিকে তাকাতে, ইস আজ আবহাওয়াটা বেশ ভালো নয়। বাবাকে ফোন করে বলতে হবে গাড়ি যেন আগেই পাঠিয়ে দেয় আজ। ফোনটা বের করে দেখলো ওমা ব্যালেন্স শেষ। ওমা, এই না রাতে দেখলো তার 50-এর মতো। এটিএম কার্ডটা তো আর আসেনি, নাহলে এটিএম কার্ড দিয়ে মোবাইলে রিচার্জ করা যেত। কি আর করার, বাবার কলের জন্য অপেক্ষা করলো, না হয় বাসে করে বাড়ি ফিরতে হবে। বিভা মন খারাপ করে সব কাজ শেষ করলো। সব কাজ শেষ করার পর অফিস থেকে বের হয়ে হঠাৎ আকাশটাও আরও কালো মেঘে ছয়ে গেছে। এই বুঝি বৃষ্টি এলো। কিছুদূর এগিয়ে এসে দেখতে হলো দোকান, সেখান থেকে মোবাইল রিচার্জ করে আবার বাস স্টপের কাছাকাছি আসতে দেখতে পেলো বৃষ্টি পড়তে শুরু করছে। গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাগুলো ক্রমশ বড় আকৃতির নূর দিতে লাগলো। তাড়াতাড়ি দৌড়ে বাস স্টপের সামনে দাঁড়াতে বাতাস থেকে কিছুটা ভিজে যাওয়া শরীরে শীত শীত ভাব লাগছে। এখন আবার শীত লেগে উঠলো আজব। ঠান্ডা লেগে যাবে নাকি আবার? বিভা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোরা সব বিপদ কি একই আমার পেটের ভাই বোন নাকি? এলে সব একসঙ্গে আসিস, একটু তো আগে পিছে আসতে পারিস। নিজের মনে কথা বলতে দেখলো সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে একজন ছাতা হাতে বেরিয়ে দৌড়ে এদিকে আসছে। মুখটা দেখতে পারলো না, না দেখে বাস দেখতে লাগলো। লোকটা আর একটু এগিয়ে এসে বলল, এই তো দেখছি সত্যি বিবাহতে, যাক ভুল করে আর আসা হয়নি আমার। আপনি এবার এখানে? এইমাত্র কর্মস্থল হতে আজকের মতো ছুটি নিয়ে আসিতেছিলাম,
পথিমধ্যে গাড়ির কাছের মধ্য দিয়া আপনাকে দেখিতে পাইলাম, তবে সংকোচ কাটেনি। সেই সংকোচটাকে কাটাইতে গাড়ি হইতে নামিয়া আসিয়া দেখি আমার সংকোচকে বুড়ো আঙ্গুল দেখাইয়া আমার চোখ দুটো সঠিক হইয়া গেল। এই তবে ব্যাপার। জি, আজ গাড়ি আনেননি? দেখুন না, আজ মোবাইলে ব্যালেন্স নেই। বৃষ্টিও আজ পড়তে শুরু হলো, আর বাবাও ফোন আজ আসেনি। সব ঝামেলা একসঙ্গে এসেছে। এখন দেখি বাসে চড়ে যেতে হবে। বাসে চড়ে যাবেন কেন? আমার সঙ্গে আসুন। আমার গাড়িটা আছে কি করতে বাড়ি দিয়ে এসে আপনাকে? তার প্রয়োজন নেই। অবশ্যই আছে। চলুন আমার সঙ্গে। আজ আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছি। এই বৃষ্টিতে বাস থেকে নেমে কোথায় যাবেন? ঝুম বৃষ্টি। না, কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। না, কোনো সমস্যা আছে, অনেক সমস্যা। সামান্য গাড়ি থেকে উঠতে পারবেন না? এতটুকু আবদার অন্ততপক্ষে পূরণ করতে দিন। বিভা পড়েছে মহা ঝামেলায়। এই একরক্ষে ঘাটতারা ডাক্তার তার পিছু ছাড়বে বলে মনে হয় না। উপায় নেই এর হাত থেকে বাঁচানো। অবশেষে সব কিছু ভেবে বলল, চলুন যাই, এত করে যখন বলছেন। গাড়ির সামনে ছাতা ধরে এগিয়ে গেল। বিভার ফ্রন্ট সিটে বসতে থাকা ড্রাইভিং করতে লাগলো ফাইজ। কি বুঝি গান চালিয়ে দিল। এমন আবহাওয়া খানিকটা গান চালানোর মতো। এফএম রেডিওতে যখন বাজতে লাগলো শ্রীকান্ত আচার্য গান, আমার সারাটা দিন মেঘলা আকাশ। বিভা আর চোখে তাকিয়ে দেখলো ফাইজ সাহেবের গানের তালে তালে গুনগুনিয়ে আবার শুনতেছেন। বিভা কিছুটা বিরক্ত হলো। এভাবে কোনো পুরুষ মানুষ তার সামনে বসে গুনগুন করে আর অযাচিত কথা বলাটা বিভা পছন্দ করে না। একরাশ বিরক্ত নিয়ে বাইরে চেপে আছে। কিছুক্ষণ পর বাইরে আবার আর চোখে তাকিয়ে দেখলো ফাইজ গুনগুন করে গান গাওয়া বন্ধ করে দিয়েছে। বিভার দিকে ফিরে হেসে বলল, আমি গান শোনালে নিজেকে ধরে রাখতে পারি না, তাই একটু গুনগুন করি, এটা আমার স্বভাব। তা তো দেখতেই পাচ্ছি। আপনি বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি। ভদ্রতা দেখিয়ে বসে থাকবেন না, ফটাফট সব বলে দিন, মন হালকা হবে। বিভা কোনো উত্তর করল না, চুপ করে বসে রইল। প্রায় ঘন্টাখানেকের মধ্যে গাড়ি নিয়ে বাড়ির সামনে চলে এসেছে। বিভা বাড়িতে এলো। গাড়ি থেকে নেমে দুজন বৃষ্টিতে দুজনে দৌড়ে চলে এলো। কলিং বেলের শব্দে দরজা খুলতে সামনে দাঁড়ানো বিবাহকে দেখে অবাক হয়ে গেছে বিভার মা। অস্থির হয়ে বললে, কিভাবে এভাবে ভিজে আসিস? গাড়ি নিয়ে আসতে পারিসনি? একদম জবুথবু হয়েছিস। গাড়ির কথা আর কি বলবো তোমায়, পরে শোনাচ্ছি ওসব। পিছন ফিরে ফায়েজকে ডেকে বললো, আরে আসুন, কোথায় যাচ্ছেন? বাসায় যেতে হবে। আরে এটা কোন কথা? আসুন না, সঙ্গে আম্মু নুরিকে বলো চা করতে। আর আপনি আসুন। ফাইয়াজ ঘরে ঢুকে বিভার মাকে সালাম দিল। ড্রয়িংয়ে বসতে কিছুক্ষণের মধ্যে চা সামনে নিয়ে বসলেন বিভার মা। তোমার মা কেমন আছে? জি আন্টি ভালো। ও সেদিন তো তোমার ফুপু এসেছিল, সেই ফুপু কেমন আছে? সবাই ভালো। তোমার বাবা কি করতো যেন? বাবার নিজস্ব একটা কোম্পানি ছিল কনস্ট্রাকশনের সাইটে, সেই কোম্পানি বাবা চালাতো। আমি অবশ্য চালাতে, তবে সময় করে উঠতে পারি না, মাঝে মাঝে দেখাশোনা করা হয়। বাহ, হাসপাতাল সামলাচ্ছ, আবার বাবার রেখে যাও কোম্পানিটা হাল ধরছ। হাল ধরতে চাইলেও পাচ্ছি না আন্টি, বেশ টাফ দুটো সামলানো। আমার অনেক লস হয়েছে কোম্পানিতে, শুধু ইনভেস্ট করেই যাচ্ছি, বেনিফিট 100%, বাট 60%-এও নেই। ম্যানেজার যা বলছে তা মেনে চলছি। ব্যবসা সবাই পারে না, আর তুমি তো প্রফেশনে আছো। সামনে বড় কোনো নাম করা প্রজেক্টের হাতে সেল করে দিব, এছাড়া কোনো উপায় নেই। আম্মু অসুস্থ, উনি ঠিক থাকলে এতদিনে সব সামনে পারতাম। বিভা গোসল করে রুমে এসে দেখলো মা আর ফয়েজ সাহেব মিলে মোটামুটি গল্পের আসর জমিয়ে ফেলেছেন। বিভা সেখান থেকে উঠতেই মা বলে উঠলো, তোরা কথা বল, আমি আসি। ফাইয়াজ হাতে খানিকটা চুমুক দিয়ে বলল, বাসায় এলাম ভাবলাম নিজের হাতে চা করে হয়তো খাইয়ে ছাড়বেন। আনবো নাকি? কি চা? না লাগবে না, অত চা খেলে তৃপ্তি পাবো না, পেট একদম ফুলে যাবে। চলবে। বিভাবতী দ্বিতীয় বিভাবতীর জীবন দ্বিতীয় পর্ব।